ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিবিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দর্শক, আজকে আপনাদের একটা সুখবর জানাচ্ছি। দেশে ভ্যাকসিন উৎপাদনে বিপ্লব ঘটাচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটি মানুষের জন্য 16 ধরনের এবং প্রাণীর জন্য 13 ধরনের ভ্যাকসিন উৎপাদন করছে। এতে একদিকে স্থানীয় বাজারে ভ্যাকসিনের দাম কমছে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। এ বিষয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি লিড রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টটি করেছেন আমাদের সহকর্মী আব্বাসউদ্দিন নয়ন এবং আমি তাওসিয়া তাজমিম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের স্টুডিওতে আছেন আব্বাসউদ্দিন নয়ন। নয়ন ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ তাওসিয়া তাজমিন। ভাই, আমরা আজকে ইনসেপ্টার ভ্যাকসিন উৎপাদনের অর্জন নিয়ে কথা বলবো। তো আপনি আমাদের শুরুতে বলবেন যে কি ধরনের সক্ষমতা অর্জন করেছে ইনসেপ্টা এবং এর ফলাফলটা কি আসলে? ধন্যবাদ তাওসিয়া তাজমিন। আপনি জানেন যে আপনি আসলে নিজেই অনেক দিন ধরে হেলথ নিয়ে কাজ করেন, দর্শকরাও জানে হয়তো টিবিএসের। তো ভ্যাকসিন উৎপাদন এটি একটি আসলে কল্পনাই ছিল বাংলাদেশের জন্য। সো আপনি জানেন যে বাংলাদেশে আসলে প্রতি ঘরে ঘরেই আসলে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়। আমি নিজেই 2011 সালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছিলাম। তখন আমাকে 14টা ইঞ্জেকশন নেওয়া লাগছে। অবশ্য ভ্যাকসিন নিলে আমার হয়তো এটা করা লাগতো না। সো বাচ্চাদের নিউমোনিয়া রোগের প্রতিষেধক ইঞ্জেকশন দেওয়া হয়, কিন্তু 24 সালের আগ পর্যন্ত এই ভ্যাকসিনটা আসলে বাংলাদেশে উৎপাদন হইতো না। আমরা ইম্পোর্ট করি প্রতি বছর হিউজ পরিমাণ এই নিউমোনিয়ার ইঞ্জেকশনে শিশুদেরকে পুশ করতাম। বড়দের ওই রোগটা হয় শুধুমাত্র ইঞ্জেকশন না নেওয়ার কারণে। সো ইনসেপ্টা 2024 সালে এই ইঞ্জেকশনটা বাংলাদেশে প্রথম ওরা উৎপাদন শুরু করে। আপনি জানেন যে এই রোগটি, এই ইঞ্জেকশনটার আসলে ভ্যাকসিনটার দুইটা ধরনের সমস্যা হইতো। একটা হলো লোকাল মার্কেটে খুবই সীমিত ছিল, ইম্পোর্ট করার কারণে সবসময় ডলার ক্রাইসিস, শিপমেন্ট সমস্যা, এইসব কারণে আমরা সবসময় পেতাম না। এখন উৎপাদন হওয়ার কারণে আমাদের এটা মার্কেটে অ্যাভেলেবেল, দামও প্রায় অর্ধেকে নেমে আসছে। তো প্রথম সুফল এটা ইনসেপ্টার। তো আমি শুধু এই নিউমোনিয়ার ভ্যাকসিনটার কথা আপনাকে বলেছি। তো এভাবে জলাতঙ্ক যে ভ্যাকসিনটা, এটাও আসলে ইনসেপ্টা প্রথম 2012 সালে উৎপাদন। এবং এখন তো সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিনটা, এখন সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিনটা উৎপাদনে আপনারা জানেন একসময় শুধুমাত্র জিএসকে এই ভ্যাকসিনটা আমদানি করতো। ওরা তো মাল্টিন্যাশনাল কোম্পানি, ওরা গ্লোবাল হাবের চেইন হিসাবে ওরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে এই ভ্যাকসিনটা নিয়ে আসতো। সো ওরা যখন চলে যায় 2015 সালে বাংলাদেশের পলিসি সমস্যার কথা জানিয়ে বা ব্যবসা গুটিয়ে নেয়, এরপর থেকে আমরা আসলে এটা পাচ্ছিলাম না। অনেক ইম্পোর্ট করে মাঝে মাঝে আনা লাগতো, অনেক কালোবাজারিতে এটার বিক্রি হতো, অনেক দাম ছিল। এই ভ্যাকসিনটা নর্মাল 4,000 টাকা দাম, এটা মার্কেটে 8-10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকাও বিক্রি হতো। সো ইনসেপ্টা এটা নিয়ে আসার পরে এই ভ্যাকসিনটার দাম এখন মাত্র 2,500 টাকার মতো। সো এই মানে মেজর এই ভ্যাকসিনগুলো, এর বাইরে হেপাটাইটিসের প্রায় সব ধরনের ভ্যাকসিন ইনসেপ্টা তৈরি করেছে, এখন উৎপাদন করেছে। শুধু উৎপাদনই না, ইনসেপ্টা হইলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া, যেটা আমরা বলি আর কি, যে ভ্যাকসিন আসলে ওষুধ, জীবন রক্ষাকারী ওষুধ বাজারে পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে ভ্যাকসিন সংকট, এটা আমরা প্রায় শুনি। এপিআই এর ভ্যাকসিন সংকট নিয়েও কয়েকটা রিপোর্ট করেছিলাম গত কয়েক মাসে। হ্যাঁ, সো সেটাই আসলে। সো ভ্যাকসিন ইনসেপ্টা যে উৎপাদন করেছে, এখন সক্ষমতা অর্জন করেছে। আপনি শুরুতেই বলছিলেন যে 16টা ভ্যাকসিন উৎপাদন করে হিউম্যান বডির জন্য, এবং অ্যানিম্যাল বডির জন্য ওরা প্রায় 13টা ভ্যাকসিন উৎপাদন করে। এখানে 16টার চেয়ে বড় বিষয় হলো, মানে আমাদের মানুষের সচরাচর যে ভ্যাকসিনগুলো দরকার প্রায় সবগুলো ভ্যাকসিনই ওরা আসলে উৎপাদন করে। গ্লোবালিও খুব বেশি ভ্যাকসিন উৎপাদনে তা কিন্তু না। ভ্যাকসিন আসলে যখন যেই মহামারী আসে সেটার উপর নির্ভর করে অনেক বেশি ডিমান্ড তৈরি হয়। সো এখন মোটামুটি যেই ভ্যাকসিনগুলোর ডিমান্ড আছে মার্কেটে, যেগুলো আসলে দরকার হয়, এর প্রায় সবগুলি এখন ইনসেপ্টা উৎপাদন করছে, এবং ভবিষ্যতে ইনসেপ্টা সব ধরনের ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা অর্জন করে রেখেছে, যেন যে কোনো ভ্যাকসিন আসলেই ওরা আসলে উৎপাদন করতে পারবে, যেটা আপনি একটু ব্যাখ্যা করবেন একটু পরে। আচ্ছা, এটা খুব ভালো একটা অর্জন। কারণ হলো দেশে ভ্যাকসিন উৎপাদন হলে আপনি যেটা বললেন যে খরচটা অনেক কমে যায়। তো দেশে আসলে কবে থেকে ভ্যাকসিন কি ইনসেপ্টাই প্রথম উৎপাদন শুরু করে এবং কবে থেকে, এই জার্নিটা একটু আমাদের বলেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনি সঠিক বলেছেন, ইনসেপ্টাই আসলে প্রথম এটা শুরু করে দেশে। সো আপনি নিজেই জানেন আসলে ভ্যাকসিনটা আসলে একদিনের কোনো বিষয় না। একটা কোম্পানি এটা বিল্ডিং করে ফেললো, 2টা মেশিন নিয়ে এসে উৎপাদন শুরু করে দিল, সেটা কিন্তু হয় না। ভ্যাকসিনের জন্য অনেক রিসার্চ দরকার হয়,
অনেক সক্ষমতা দরকার, অনেক সায়েন্টিস্ট, কয়েক বছর সময় লাগে। খোদ ইনসেপ্টা বাংলাদেশে প্রথম শুরু করছিল। ইনসেপ্টা আসলে 2010 সালে ফ্যাক্টরি স্থাপনের কাজ হাত দেয়, 9-10 সালে। ওরা কিন্তু 22 সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। যদিও এর আগে 12 সালে ওরা প্রাথমিকভাবে ছোট ছোট কিছু ভ্যাকসিন উৎপাদন শুরু করে দিয়েছিল, যেটা আসলে ওই যে রেবিস ভ্যাকসিনটা আর জলাতঙ্কের ভ্যাকসিনটা, এই দুইটা ভ্যাকসিনই ওরা আসলে 12 সালে শুরু করে দিয়েছিল। এটা আসলে খুবই লিমিটেড স্কেল এবং এরা খুব বেশি সক্ষমতা দরকার হয় না, মেইন ভ্যাকসিন, বড় বড় ভ্যাকসিন যেগুলোর জন্য দরকার হয়। সো ইনসেপ্টা আসলে কীভাবে শুরু করেছিল আপনি যেটা বলছিলেন। সো আমি আসলে ইনসেপ্টার চেয়ারম্যানের সঙ্গে অনেকক্ষণ আলাপ করেছিলাম বিষয়টা নিয়ে। সো উনি যেটা জানাচ্ছিলেন, আসলে আমাদের আইসিডিডিআরবি ওনার আসলে ভ্যাকসিন তৈরির প্রেরণা হিসাবে উনি উল্লেখ করছেন। আমাদের আইসিডিডিআরবি, আপনি জানেন যে রোগ তথ্য নিয়ে ওরা অনেক গবেষণা করে, পৃথিবীর প্রায় সব ভ্যাকসিন নিয়ে ওরা খুবই ভালো গবেষণা করে। তো প্রথমে আসলে কলেরার ভ্যাকসিন করার জন্য ওনারা ইনসেপ্টার চেয়ারম্যানকে অনুরোধ করেছিলেন। সো উনি কলেরা তখন অনেক লোক মারা যেত বাংলাদেশে, প্রতি বছর 15-20 হাজার মানুষ, হ্যাঁ আউটব্রেক ছিল একটা সময়, তো ঘরে ঘরে কলেরা হয়ে যেত। তো তখন হইলো উনি এই আইসিডিআরবির অনুরোধে কলেরা ভ্যাকসিন উৎপাদনের জন্য কাজ করা শুরু করেছেন। কিন্তু উনি দেখলেন যে আসলে শুধু কলেরা ভ্যাকসিন উৎপাদন করলে উনি আসলে সাস্টেনেবল বিজনেস হবে না, শুধুমাত্র মানব সেবা দিয়ে যে কোনো বিজনেস দীর্ঘমেয়াদী হয় না, সেটার জন্য আসলে মিনিমাম একটু প্রফিট দরকার হয় যে কোনো ব্যবসার জন্য, হিউম্যান অ্যাক্টিভিটিসের জন্য। এই জন্য উনি আসলে সারা বিশ্বে বিভিন্ন দেশে ঘোরা শুরু করলেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, জাপান, এসব দেশে উনি গেলেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি ল্যাবে গেলেন, লিডস ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি করলেন, অনেক বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে উনি চুক্তি করে উনি আসলে সিদ্ধান্ত নিলেন যে আমি আসলে বৃহৎ আকারে শুরু করব। তো উনি শুরু করতে এসে অনেক চ্যালেঞ্জ ফেস করলেন। প্রথম চ্যালেঞ্জ হলো বাংলাদেশে আসলে কোনো সায়েন্টিস্ট নেই, সায়েন্টিস্টের সংকট। তো এরপর উনি আবার খুঁজলেন যে বিশ্বের কোন কোন দেশে বাংলাদেশি সায়েন্টিস্টরা এখন কাজ করে। উনি তাদেরকে বাংলাদেশে হায়ার করে নিয়ে আসলেন, বিদেশি সায়েন্টিস্ট বাংলাদেশে নিয়ে আসলেন। নিয়ে এসে উনি আসলে 4-5টা ল্যাব তৈরি করলেন। ল্যাব তৈরি করে এই দীর্ঘদিন রিসার্চ করে উনি 22 সালে এসে সফলতার মুখ দেখলেন এবং 22 সালে উনি পূর্ণাঙ্গ ভ্যাকসিন উৎপাদনের যে সক্ষমতা সেটা আসলে বলার জায়গা পেলেন এবং হলো বিভিন্ন জায়গায় বললেন। এবং 22 সালেই উনি গ্লোবাল ভ্যাকসিনের যে এখন টেকনোলজি হাব এমআরএনএ, হ্যাঁ WHO যেটা করেছেন সেটার উনি মেম্বার হয়েছেন। তো এটাই হলো ওনার প্রাথমিক পথ চলার গল্পটা। সো আমি যেটা একটু আগে উল্লেখ করছিলাম যে গ্লোবাল ভ্যাকসিন তৈরির হাব এমআরএনএ টেকনোলজি হাব। সো আপনি এখন একটু ব্যাখ্যা করেন, আপনি কাজ করেছেন যে আসলে এটা এই এমআরএনএ হাব টেকনোলজি হাবটা কি এবং এর ফলে কি সুফল পাওয়া যাবে। আপনি দেখলেন যে কোভিডের সময় আমাদের ভ্যাকসিন যে কত জরুরি সেটা নিয়ে অনেক কথা হলো এবং ভ্যাকসিনই আসলে মৃত্যুটা কমালো। কোভিডের এত মৃত্যু এটা কমলো ভ্যাকসিন আবিষ্কারের পরে। তো তখন দেখা গেল যে WHO 2021 সালে উন্নয়নশীল যে দেশগুলো তাদের জন্য একটা এমআরএনএ টেকনোলজি হাব গঠন করলো। এই টেকনোলজি হাবের মেম্বার হলো ইজিপ্ট, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, এরকম 15টি দেশ। এর মধ্যে বাংলাদেশ আছে এবং বাংলাদেশে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস আছে এর মেম্বার। এই টেকনোলজি হাবে থাকার একটা সুবিধা হলো কি, এরপরে আমরা কোভিড যেমন একটা মহামারী দেখেছি, এরপর ভবিষ্যতে আরও মহামারী আসবে পৃথিবীতে। যে কোনো মহামারী বা বড় ধরনের আউটব্রেক হলে তখন মডার্না, ফাইজার আর এই ভ্যাকসিনগুলো mRNA টেকনোলজি দিয়ে দ্রুততম সময়ে উৎপাদন করা যাবে এবং এই টেকনোলজি হাবের মেম্বাররা সেটা করতে পারবে। তখন হয়তো খরচটাও কম পড়বে এবং মানুষের দ্রুত কাজে উপকারে আসবে। সে কারণে এই হাবের মেম্বার হওয়াটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এখানে ইনসেপ্টা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। এটা আমাদের জন্য খুব একটা ভালো দিক যে ভবিষ্যতে কোনো মহামারী হলে আমরা অতটা কোভিডের সময় যেরকম ভয়ে ছিলাম ভ্যাকসিন পাবো কিনা সেই ভয়টা অন্তত থাকবে না। জি, আসলেই আমরা করোনার সময় অনেক ভ্যাকসিন আসলে ফ্রি পেয়েছি নিম্নবর্ত এলডিসি গ্রাজুয়েশন না হওয়ার কারণে। এরপরও আমাদের 40,000 কোটি টাকার ভ্যাকসিন ইম্পোর্ট করতে হয়েছে, আপনি জানেন এই টাকাটা হিউজ। আমাদের মতো দেশের জন্য 40,000 কোটি টাকা অনেক। তো আমাদের ইনসেপ্টা যদি তখন উৎপাদন করতে পারতো এটা হয়তো আমরা 5-7 হাজার কোটি টাকায় হয়ে যেত বা আরও কমে হয়ে যেত এই ভ্যাকসিনটা। সো আসলে এই mRNA টেকনোলজির মধ্যে আমরা গেলাম, আমাদের ভবিষ্যতে যে কোনো ভ্যাকসিন আমরা উৎপাদন করতে পারবো, সহজলভ্য হবে। সো আপনি যদি একটু জানাতেন বাংলাদেশে
ইনসেপ্টা তো আসলে এখন প্রায় সব ভ্যাকসিনই উৎপাদন করছে, ওরা সক্ষমতা অর্জন করলো, ভবিষ্যতে করতে পারবে। বাংলাদেশে আর কোম্পানি পাইপলাইনে আছে কিনা, বা বাংলাদেশে আর কোনো ওষুধ কোম্পানি এসব করছে কিনা? বাংলাদেশে আপনি কোভিডের সময় আপনি দেখেছেন যে আরও কিছু কোম্পানির নাম এসেছিল যে কারা ভ্যাকসিন উৎপাদন করতে পারে। ইনসেপ্টা সবচেয়ে বেশি ভ্যাকসিন উৎপাদন করে, এর বাইরে আছে পপুলার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস। আপনি বঙ্গভ্যাক্সের কথা কিছুদিন শুনলেন, গ্লোব বায়োটেক তারাও ভ্যাকসিন উৎপাদনে যাচ্ছে। এই কোম্পানিগুলোই মূলত ভ্যাকসিন উৎপাদন করে। আপনি যেটা শুরুতেই বললেন যে ভ্যাকসিন উৎপাদনে অনেকটা সময় দিতে হয়, অনেক গবেষণার দরকার হয়, সে কারণে যারা ফার্মাসিউটিক্যালসগুলো আমাদের ওষুধ উৎপাদনে অনেক বেশি ভালো করলেও ভ্যাকসিনে আগ্রহী কম। সে কারণে এখনও ভ্যাকসিন উৎপাদনের কোম্পানির সংখ্যা 3, 4টা বা 5টার নিচেই এখনও বাংলাদেশে। ধন্যবাদ। আপনি আরেকটা জিনিস একটু আমার দর্শকদের জানান। বাংলাদেশে তো সব কোম্পানি ওষুধের দিকে যায়, ইনসেপ্টও এখন ওষুধ তৈরি করছে প্লাস ভ্যাকসিন তৈরি করছে। আমরা যেহেতু আজকে ইনসেপ্টা নিয়ে আলোচনা করছিলাম, ইনসেপ্টার আসলে ওষুধ তৈরির সক্ষমতা এবং ওভারঅল ইনসেপ্টার ফ্যাক্টরি বা ওদের রিসার্চের অবস্থা যদি জানাতেন। ইনসেপ্টা আসলে ওষুধে তো এখন প্রথম 10টি কোম্পানির মধ্যে প্রথম দিকে 5টির মধ্যেই আছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। ওষুধের পাশাপাশি ভ্যাকসিনে সব 1 নম্বরে আছে। ওষুধ আপনি যেটা বললেন যে সব ধরনের ওষুধে এখন ইনসেপ্টা উৎপাদন করছে এবং তারা বাইরে কিছু ওষুধ রপ্তানিও করছে। প্রায় 89টা দেশে ওষুধ রপ্তানি করে। আচ্ছা, এটা অনেক বড় একটা সংখ্যা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক সহ। আমরা সবসময় মনে করি যে আফ্রিকান কান্ট্রিগুলোতেই আমরা শুধু ভ্যাকসিন ওষুধ রপ্তানি করি, সেটা না, আমরা উন্নত দেশেও ওষুধ রপ্তানি করছি। আপনার কাছে জানতে চাচ্ছি নয়ন ভাই যে দেশে ভ্যাকসিনের চাহিদা আসলে কত, এই চাহিদার কি পুরোটা ইনসেপ্টা পূরণ করতে পারছে এবং আমাদের এই ভ্যাকসিন কি রপ্তানি করা যাচ্ছে, এই বিষয়ে আমাদের একটু জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে বাংলাদেশে ভ্যাকসিনের বাজার সুনির্দিষ্ট করে বলা খুব কঠিন, কারণ ভ্যাকসিন আসলে অনেক ভ্যাকসিন সরকার আসলে বিনামূল্যে সরবরাহ করে। সরকার যেটা বিনামূল্যে সরবরাহ করে ওটা আসলে মার্কেট প্রাইস জানা যায় না, তবুও কোম্পানিগুলোর কাছ থেকে সরকার নেয়, সরকার ইম্পোর্ট করে, সেভাবে আমরা কিছু ডাটা পাই। সো সেই ডাটা অনুযায়ী বাংলাদেশে 3000 কোটি টাকার মতো এখন ভ্যাকসিনের বাজার রয়েছে। পশুর ভ্যাকসিনের সেটাও এরকম কাছাকাছি। আর তবে বিশ্বব্যাংক না, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশে ওষুধ শিল্প এবং ভ্যাকসিন এসব নিয়ে একটা রিসার্চ করেছিল 2023 সালে। সো ওদের 23 সালের রিসার্চ অনুযায়ী বাংলাদেশের শিশুদের যে ধরনের টিকা দিতে হয় এবং বড়দের যে টিকা লাগায় এক্সেপ্ট মহামারী করোনা বাদে, সেটার আকারই ওরা উল্লেখ করছে যে প্রায় 3000 কোটি টাকার মতো হতে পারে। আর ওষুধের বাজার তো আপনি জানেন 34,000 কোটি টাকা। আর ভ্যাকসিন যে 3000 কোটি টাকা আছে সেটার মধ্যে এখন শতভাগ ইনসেপ্টা দিচ্ছে না, এখনও সরকার কিছু ভ্যাকসিন বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, কিছু কোম্পানিও নিয়ে আসে। সো ইনসেপ্টা এখন এই সক্ষমতা অর্জন করেছে যে আমাদের আসলে যা দরকার তার শতভাগ তারা দিতে পারবে এবং সেটা ইম্পোর্টেড ভ্যাকসিনের চেয়ে বেশ কম দামে সরকার পাবে বা যারাই ব্যবহার করবে তারা পাবে। আর এক্সপোর্টের যে সম্ভাবনা আপনি কথা বলেছিলেন, আপনি মাঝখানে একবার বলছিলেন যে ইনসেপ্টা আসলে mRNA টেকনোলজির হাবের মধ্যে জয়েন করেছে। সো এটা একটা বিরাট স্বীকৃতি ইনসেপ্টার জন্য। এছাড়া ইনসেপ্টার আসলে এখন যুক্তরাষ্ট্রের হেলথ অধিদপ্তরের সবচেয়ে বড় সার্টিফিকেশন যেটা ISO, সেটা ওরা পেয়েছে। ওরা যুক্তরাজ্যের সার্টিফিকেট পেয়েছে, ওরা তুরস্ক, জার্মানি সব বিভিন্ন দেশে বড় বড় দেশে ওষুধ রপ্তানি করে। তার মানে ওরা আসলে সার্টিফাইড কোম্পানি। তো ওরা যখন বাংলাদেশে ডিমান্ড ফুলফিল করে, ওদের যে উদ্বৃত্ত থাকবে ওরা সেটা যে কোনো দেশে যে কোনো সময় এক্সপোর্ট করতে পারবে। আচ্ছা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইড। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।